বাংলাদেশের ছোট্ট এক গ্রামের এক সাধারণ পাড়ায় মাঝারি আকারের পুরনো দোতলা বাড়ি। এই বাড়ির ভেতরেই বাস করে মাহির, মাত্র 18 বছর বয়সী এক তরুণ। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্ন, কিন্তু বুক ভরা কষ্ট। তার জন্মের পরই মা মারা গিয়েছিলেন। বাবা পরে আবার বিয়ে করেন, আর সেই সৎ মায়ের হাতেই ছোট্ট থেকে বড় হয়েছে মাহির। কিন্তু ভালোবাসা নয়, বরং দিন দিন অবহেলা, তিরস্কার আর যন্ত্রণাই তার সঙ্গী হয়ে উঠেছে। সৎ মা শাহানারা বেগম মুখে মিষ্টি, কিন্তু অন্তরে কুটিল। তিনি সবসময় চাইতেন নিজের ছেলেকেই বড় করতে, তাই মাহিরকে তিনি একেবারে অযাচিত বোঝা মনে করতেন। একদিন ভোরবেলা রান্নাঘরে দাঁড়িয়ে মাহির থালা ধুচ্ছে, হঠাৎ পেছন থেকে কড়া স্বরে ভেসে এলো, এই মাহির, তোর হাতের কাজের গতি নেই কেন? সারাদিন কেবল ঘুম আর আলসেমি। তোর জন্যই সংসারটা চলে যাচ্ছে। একে তো তোর বাবার জন্য আমি তোকে সহ্য করতেছি, তার উপর তোর বাবা বাড়িতে থাকলে ঠিকভাবে কাজ করতে চাস না। মনে করিস তোর বাবা তোকে বাঁচিয়ে নেবে? সেটা তোর ভুল ধারণা। মাহির চুপ করে থাকে, চোখ নিচু করে কাজ করে যায়। শাহানারা বেগম আরো যোগ করলেন, শোন, তোর বাবার যা সামান্য ব্যবসা আছে তা তোকে দিয়ে নষ্ট করব না। আমার ছেলেকে পড়াশোনা করাবো, মানুষ করব। তুই তোর ভবিষ্যৎ ভেবে দেখ। গায়ের জোর আছে, রিক্সা চালাস বা বিদেশে গিয়ে কামলা খাটিস, কিন্তু এই বাড়িতে তোর কোনো ভাগ নেই। এটা ভেবে নিস না যে এই বাড়িতে থাকলেই নিজের ভাগ পেয়ে যাবি। আমি আমার ছেলেকে সমস্ত সম্পত্তির ভাগ নিয়ে দেওয়াবো। তোকে 1 টাকাও এই সম্পত্তির থেকে নিতে দেব না। তোকে তো আমার সহ্য হয় না, সতীনের পোলা। তোর বাবা আমাকে বিয়ে করে এনেছিল তোকে দেখাশোনা করানোর জন্য, কিন্তু যখন আমার ছেলে হলো তখন তোর প্রতি আমার মোহ মায়া সব বেরিয়ে গেল। কথায় আছে না, সৎ কখনো আপন হয় না, তেমনি তুইও কখনই আমার আপন হবি না। মাহির ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু মুখে কিছু বলে না। তার চোখের কোণায় পানি জমে ওঠে। মা, আমিও তো তোমারই ছেলে। মানছি আমি তোমার সৎ ছেলে, তাই বলে কি আমি একটু ভালোবাসা পাবো না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমাকে খাটিয়ে নাও, ঠিক মতো খেতেও দাও না। আমিও তো একটা মানুষ মা, আমারও তো ক্ষুধা লাগে। তোকে যে পান্তা ভাত খেতে দিই এইটাই অনেক। তাড়াতাড়ি নিজের ব্যবস্থা কর। আর যদি ভুলেও তোর বাবাকে কোনো কিছু বলেছিস, তাহলে তোর বোনকে কি করব তুই নিজেও জানিস না। যদি পারিস তো বিদেশে চলে যা, নিজের জন্য কিছু কর, নিজের বোনের জন্য কিছু কর, আর আমাদের কিছু টাকা পাঠিয়ে দিস। এটা তোরও মঙ্গল, তোর বোনেরও মঙ্গল, আর আমাদেরও একটু লাভ হবে। এইসব বলেই চলে যায়। মাহির প্রথমে কান্না করতে শুরু করে দেয়। তার বয়সটাই বা কি, এখন মাত্র 18 পেরিয়েছে। এই বয়সের ছেলেরা মুভি দেখতে যায়, বাইকে করে গার্লফ্রেন্ডদের নিয়ে ঘোরে, আর সেই বয়সে কিনা তার মা তাকে বলছে বিদেশে চলে যেতে। মাহির প্রথমে ভাবে তার বাবাকে সবকিছু বলে দেবে, কিন্তু পরে চিন্তা করে যে তার মা তো ঠিকই বলেছে। সে যদি বিদেশে যায় তার বোনও ভালো করে পড়াশোনা করতে পারবে, ভালো খাবার খেতে পারবে। তাই সে সেদিন সারাদিন কাজ ঠিক মতো করে। এরপর রাত্রে যখন তার বাবা আসে, তখন বাবার কাছে গিয়ে মাহির বলল, আব্বা, আমি বিদেশে চলে যাব। শুনেছি সৌদি বা দুবাই গেলে অনেক কাজ পাওয়া যায়, কষ্ট করলেও টাকা রোজগার করা যাবে। আমি সংসারে টাকার যোগান দিতে পারবো, তোমারও কিছুটা কষ্ট কমবে, আমার বোনটাও ভালো মতো পড়াশোনা করতে পারবে, ভালো মতো খেতে পারবে। বাবা খানিকটা অবাক হলেন, আবার গর্বও পেলেন, কিন্তু শাহানারা বেগম সুযোগটা লুফে নিলেন। হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। সংসারে খরচ পাঠাবে, অন্তত ডাল ভাত চলবে। তবে মনে রেখো, এবারের সম্পত্তিতে কিন্তু ওর কোনো অধিকার নেই। ও বিদেশে গিয়ে যা টাকা পাঠাবে তা দিয়ে ওর বোনের পড়াশোনা করবে। আর যদি বেশি করে টাকা পাঠায় তাহলে ব্যাংকে ফিক্স করব। কিছু টাকা যখন ওর বোনের বিয়ে দেব তখন সেই টাকা কাজে লাগবে। তুমি আর এতে অমত পোষণ করো না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। মাহির শুধু চুপ করে সব শুনলো। কিছুদিনের মধ্যেই পাড়া প্রতিবেশীর সাহায্যে ঋণ করে আর আত্মীয়দের হাত পায়ের উপর ভর দিয়ে প্রবাসের ভিসা হয়ে গেল।
মাহিরের মন প্রবাসে যেতে চাচ্ছে না, কিন্তু সংসারের টানা পড়েনে তাকে যেতেই হবে। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে মাহির বিদেশের পথে পাড়ি জমালো। সেখানে তার গ্রামের এক দাদা থাকে, তার কাছেই মাহির গেল। বিদেশে গিয়ে মাহির বুঝলো এই জীবন কতটা কঠিন। রোদে ঝড়ে কনস্ট্রাকশনের কাজ, মাথায় ইট রড, হাতে রক্ত, ফেটে যাওয়া ফোসকা, তবুও সে দিন রাত কাজ করে। প্রথম মাসের শেষে যখন টাকা হাতে পায় বুক ভরে যায়। সে তৎক্ষণাৎ বাবার নামে দেশে টাকা পাঠায়, কিন্তু সেই টাকা পৌঁছায় শাহানারা বেগমের হাতে। তিনি লোকজনকে বলেন, দেখলেন তো, আমার ছেলেকে আমি মানুষ করেছি বলে আজ এত টাকা আসছে, না হলে এই মাহিরের তো কোনো যোগ্যতাই ছিল না বিদেশে গিয়ে এত টাকা কামানোর। ভাগ্যে সেদিন বলেছিলাম বিদেশে যেতে, তাই তো বিদেশে গেল, আর না হলে বাবা টাকায় ফুটানি মারতো। গ্রামের লোকও ভাবে মাহির নাকি মাকে ভরসা করে টাকা পাঠায়, অথচ সত্য হলো শাহানারা বেগম সেই টাকায় নিজের ছেলে ফারহানের বিলাসী পড়াশোনার জীবনযাপন চালাচ্ছেন। প্রবাসে থাকার মাত্র 3 বছর পরেই হঠাৎ বাবার মৃত্যু সংবাদ আসে। বাবার মৃত্যুর খবর শুনে বুক ফেটে যায় মাহিরের, কিন্তু কাজের চাপে আর ভিসার ঝামেলায় দেশে আসতে পারে না। কেবল ফোনের ওপারে কান্নায় ভেঙে পড়ে। বাবা মারা যাওয়ার পর থেকে মাহির আরো একা হয়ে যায়। টাকার জন্য আরো বেশি কাজ করে, কারণ তার মা মাঝে মাঝেই ফোন করে বলে, মাহির, এত কম করে টাকা পাঠাচ্ছিস কেন? ঠিক মতন খেতেই পারি না, তুই যে টাকা পাঠাস। মা, আমি তো যা টাকা কামাই করি সব টাকাই তোমাদের দিয়ে দিই। মাত্র 2,000 টাকা এখানে রাখি খাবার দাবার আর জামা কাপড়ের জন্য। আর মাসে মাসে তোমাদের আমি 40-50 হাজার টাকা করে দিচ্ছি। তাতে তোমাদের পোষাচ্ছে না, তোমরা খেতে পারছো না, এত টাকা তাহলে করছোটা কি? তুই আমার মুখে মুখে কথা বলিস আর টাকার হিসাব চাস? 40-50 হাজার টাকা পাঠাস? আজকাল সংসার চলে? তোর বোনের প্রাইভেট পড়তেছে, সেইখানেই তো মাস গেলে 8-10 হাজার টাকা দিতে লাগে। আচ্ছা মা, এবার থেকে আমি নাইট ডিউটিও করব, তবু তোমাদের বেশি করে টাকা পাঠানোর চেষ্টা করব। মাহির মনে মনে ভাবে, এতগুলো টাকা বাড়িতে দিচ্ছি, শুধুই কি আমার বোনের পড়াশোনার পেছনে আর খাবারের পেছনে শেষ হচ্ছে? বাবা মারা যাওয়ার আগে তো এরকম হতো না। বাবার ওখানে টাকা গেলে 30,000 কি 20,000 টাকার মধ্যেই পুরো সংসার চলে যেত। মাহির মনে মনে প্রতিজ্ঞা করে একদিন দেশে ফিরবে, নিজের জীবন দাঁড় করাবে। এইভাবে দিন গড়িয়ে যায়। রোদে অক্লান্ত পরিশ্রম করে নাইট ডিউটি করে বোনাসের টাকা পেল, সেটাও বাড়িতে পাঠিয়ে দেয়। নিজের বোনের সাথে মাঝে মাঝেই ফোনে কথা হয়। ভাইয়া, তুমি বাড়িতে কবে আসবে? তোমাকে কত দিন থেকে দেখি না। আজ 10টা বছর হয়ে গেল। বাবা মারা গেল, তবুও এলে না। আসবো রে বোন, তোকে বিয়ে দিতে হবে না, চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তোর হাতে এগুলো কিসের দাগ? ও, এগুলো এগুলো কিছু না, রান্না করতে গিয়েছিলাম তো তখন একটু আঁচ লেগেছিল। আসলে মাহিরের বোন রিমি তাকে মিথ্যে কথা বলল। যখন রিমি পড়াশোনা করতে বসে তখন তার সৎ মা তাকে রান্না করতে বলে, বাড়ির কাজ করতে বলে। সে না করলে তাকে অনেক মারে। সেই মারের দাগই একটু আগেই তার চোখে পড়েছিল। আচ্ছা বোন, সাবধানে থাকিস। আর এখন রাখি, কাজে আছি তো। মাহির সেদিনই ঠিক করে সে দেশে চলে যাবে, কারণ তার বোনের মারের দাগ সে স্পষ্ট দেখতে পেয়েছে। 10 বছর পর মাহির দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। বিদেশে থাকতেই সে ব্যবসা শিখে ফেলে, কিছু টাকা জমায়, বিদেশিদের সঙ্গে পার্টনারশিপ করে বড় কোম্পানি তৈরি করে ফেলে। ধীরে ধীরে হয়ে ওঠে দেশের শীর্ষ ব্যবসায়ী। তবে তার নামটা অন্য পরিচয়ে পরিচিত। দেশের ব্যবসায়ীরা তাকে এমআর খান নামে চেনে। কেউ জানে না এই ইমার খান আসলে সেই গরিব চাকর সদৃশ ছেলেটি মাহির। দেশে ফেরার দিন বিমানে বসে তার চোখে জল চলে আসে। এবার ফিরবো নিজের বাড়িতে, নিজের মাটিতে, দেখবো তারা আমাকে কেমন ভাবে গ্রহণ করে। কিন্তু তার মনে ছিল সে নিজের পরিচয় কাউকে বলবে না। আগে যেরকম ছিল সে সেরকমই হয়ে থাকবে, সবকিছু নিজ চোখে দেখবে।
10 বছর পর ঢাকা এয়ারপোর্টে পা রাখতেই মাহিরের বুক ধড়ফড় করে উঠল। এই শহরই তো তার শৈশবের সাক্ষী, এখানেই কেটেছে বঞ্চনার দিনগুলো। মাহিরের গায়ের রং আরো পুড়ে কালচে হয়ে গেছে, মুখে পরিণত বয়সের রেখা, চোখে কঠোরতা আর অভিজ্ঞতার ছাপ, কিন্তু অন্তরে এখনো সে সেই আগের ছেলেটাই যে শুধু পরিবারকে ভালোবাসতে চেয়েছিল। বিমানের লাগেজ নিয়ে ট্যাক্সি করে যখন পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, ভেতরে এক অদ্ভুত টান অনুভব করলো। বারান্দার রং উঠে গেছে, দেয়ালে ফাটল, কিন্তু জানালার গ্রিন এখনো আগের মতো। সে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে এক মহিলা বের হয়ে এলেন, শাহানারা বেগম। চোখ সরু করে তাকালেন, কিছুক্ষণ চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, কাকে চান? মাহির মাথা নিচু করে বলল, আমি কাজ খুঁজছি, শুনেছি আপনাদের বাড়িতে একজন লোক দরকার, রান্না বান্না, বাজার সদাই, যা বলবেন তাই করব। শাহানারা কিছুক্ষণ ভেবে হাসলেন। ভালোই তো, এখনকার ছেলেরা কাজ করতে চায় না। তুমি নাম কি? মাহি। ইচ্ছে করেই নিজের নামের অর্ধেক বললাম, যাতে সহজে ধরা না পড়ি। মাহি? সেটা আবার কি ছেলেদের না? যাই হোক, তোমার নামের আমার সেরকম কোনো দরকার নেই। কাজ ঠিক মতন করলেই ভালো, নয়তো দ্বিতীয় দিনই তাড়িয়ে দেব। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। শাহানারা মাথা নেড়ে ভেতরে ডাকলেন, চলো, তোমার মতন একজন লোক দরকারি ছিল। আমার ছেলে ফারহান এখন কলেজে পড়ে, তাকে কেউ যেন কষ্ট না দেয়। তুমি সব কাজ সামলাবে, খাবার পানি, ঝাড়পোছ, বাজার, সব কিছু, বুঝেছ? রান্নাটা তোমার করতে লাগবে না, রান্না আমার মেয়ে আছে, সেই করবে। জি খালা, আমি সব করব। মাহিরের বুকের ভেতর যেন কাঁটার খোঁচা। এ বাড়ি তার নিজের, অথচ আজ সে এখানে চাকর হয়ে ঢুকছে। সে মনে মনে বলল, রান্না করার লোক আছে মানে নিশ্চয়ই এরা আমার বোন রিমিকে দিয়ে রান্না করিয়ে নেয়। এত এত টাকা আমি তাদের পাঠিয়ে দেই আমার বোনকে সুখের শান্তিতে রাখার জন্য, তবুও তারা আমার বোনের দ্বারাই রান্না করিয়ে নেয়। সকালের নাস্তা বানানোর সময় ফারহান টেবিলে বসে পা ঝুলিয়ে বলল, এই শুনছিস, চা কই রে? এত স্লো কেন? কফি খাইতে অভ্যাস, কিন্তু এখনো হয় নাই। মাহির চুপচাপ ট্রে নিয়ে এগিয়ে দিল। ফারহান চুমুক দিয়ে এক ঢোক খেলো আর সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করলো। এইটা আবার চা হইল নাকি? পানি বেশি হয়ে গেছে। আরে মা, এই চাকরটা কিচ্ছু পারে না। কথাটা বলেই ফারহান কফির কাপটা মাহিরের ওপর ছুঁড়ে মারলো। গরম কফি সোজা গিয়ে মাহিরের গায়ে পড়লো, পুরো শরীরটা জ্বলে উঠলো। শাহানারা চেঁচিয়ে উঠলেন, তুই কি আমার ছেলের মুখে এমন জঘন্য কফি দিবি? দেখ, যদি ঠিক মতন কাজ না করিস, খাইতে দেবো না। তোর মতন লোক অনেক আছে। মাহির কিছু বলল না, মাথা নিচু করে আবার রান্নাঘরে চলে গেল। চোখে জল জমে উঠল, কিন্তু কাউকে দেখালো না। সে ভেবেছিল যে হয়তো বাবা মারা যাওয়ার পর তারা কিছুটা হলেও শোধরাবে, কিন্তু না, এরা তো আরো বেশি বিগড়ে গেছে। পাড়ার লোকজনও তাকে চাকর হিসেবেই চিনল। বাড়ির উঠোনে ঝাড়ু দিতে দেখে পাশের বাড়ির এক আন্টি বললেন, ও মা, শাহানারা বেশ লোক পেয়েছে, বিদেশ ফেরত ছেলের মতো লাগে, কিন্তু কাজও করে বেশ ভালো। এমন ছেলে আরও আসলে আমাকে একটু খবর দিও। শুধু যদি খাবার থাকা দিতে লাগলে আর কিছু টাকা দিতে লাগে, তাহলেও তো আর কাজ করে নিতে কোনো সমস্যা নেই। শাহানারা মুচকি হেসে বললেন, আরে গরিব মানুষ, কাজ ছাড়া কেই বা করতে পারবে? আমি দয়া করে রেখেছি। আমার কাছে এসে বলেছিল কাজ ভিক্ষা চাই, যদি একটু দিতেন তাহলে খুব ভালো হতো। তাই তো দয়ালু মন বলে দিয়ে দিলাম। এই কথা শুনে মাহিরের বুকটা হাহাকার করে উঠল। সেদিন রাতে খাওয়ার পর নিজের ছোট্ট ঘরে বসে পুরনো সুটকেস খুলল মাহির। ভিতরে কয়েকটা কাপড় আর একটি মাত্র ছবি, মায়ের ছবি, সেই জন্মদাত্রী মা, যিনি বেঁচে থাকলে আজ এত কষ্ট হতো না। ছবিটার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, আম্মু, আমি ফিরেছি, কিন্তু কাউকে সত্যি বলছি না। আমি দেখতে চাই তারা আমাকে কতটা নিচু করে দেখে।
আমি সহ্য করব? একদিন সবকিছু পাল্টে দেখো। আমি তো কষ্ট করেছিলাম আমার ছুটকির জন্য, কিন্তু এরা আমার সেই টাকা দিয়ে বিলাসিতা করেছে। আমি আমার বোনটাকে আমার সামনেই দেখি নির্যাতিত হতে, কিন্তু ভাই হয়ে আমি কিছুই করতে পারি না। তার চোখের কোণে অশ্রু আর বুক ভরা আগুন। কয়েকদিন পর এক বিকেলে ফারহান কলেজ থেকে বন্ধুদের নিয়ে এলো। বন্ধুরা হাসাহাসি করতে করতে উঠোনে ঢুকলো। ফারহান আঙুল দেখিয়ে বলল, ওই এক গ্লাস ঠান্ডা পানি আনতো। আর হ্যাঁ, এরা আমার বন্ধু। এরা কিন্তু অনেক বড় লোক, তোদের মতো ভিখারি না। তাই ভালো করে কাজ করবি, যদি ভালো করে সেবা করতে পারিস তো টিপস দিতে পারে তোকে। মাহির পানির গ্লাস এগিয়ে দিল। ফারহান হেসে বলল, এইটা আমাদের নতুন সার্ভেন্ট, ভীষণ স্লো, কিন্তু কাজ চালাইতে হবে। বন্ধুরা মজা করে হাসাহাসি শুরু করলো। কেউ কেউ বলল, তোর তো বেশ চাকর পাওয়া গেছে রে, এখন তো রাজাদের মতো জীবন, শুধু অর্ডার করবি আর চাকর সোজা দিয়ে দেবে। তোর সৎ ভাই বিদেশে টাকা উপার্জন করে আর তোরা এভাবে তার টাকা উড়াচ্ছিস। বা ভালো, বেশ ভালো। আমার এমন একটা যদিও সৎ ভাই থাকতো তাহলে কতই না ভালো হতো। আরে সৎ ভাই তো সৎ ভাইই হয়। ও শুধু টাকা দেয় ওর বোনের পড়াশোনার জন্য, কিন্তু ওর বোনকে আমরা পড়াশোনা করতে দেই না। সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করি, আর মা তো মাসে মাসেই শপিং করতে যায়। এই সব কথা শুনে মাহিরের বুক ভেঙে যায়। অথচ সে জানে আজ যে ছেলেটা তাকে অপমান করছে সেই একদিন তার টাকায় বাঁচতে বাধ্য হবে। প্রতিদিনের মতো অপমান, গালি, অবহেলা চলতে লাগলো, কিন্তু মাহির চুপচাপ সব সহ্য করলো। বাইরে যখন সে অফিসে বা গোপন মিটিং এ যেত, তখন অন্য পরিচয়ে সবাই তাকে এমআর খান বলে স্যালুট দিত। কোটি টাকার ব্যবসায়িক সিদ্ধান্ত তার হাতে গৃহীত হতো, কিন্তু বাড়িতে ফিরে এলেই আবার চাকর মাহির হয়ে যেত। সকালবেলা মসজিদের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ল মাহির। অন্য চাকরের মতোই কাজের শুরু, বালতি ভরে পানি আনা, উঠোন ঝাড়া, বাসন মাজা। সৎ মা সাহানারা বেগম চিৎকার করে বললেন, শোন মাহিম, আজকে বাজারের থেকে ভালো মানের গরুর মাংস আনবি। দুপুরে আমার ছেলের বন্ধু আসবে খেতে। ভুল করলে কিন্তু একটুও ছাড় পাবি না। ওরা সবাই কিন্তু অনেক বড় লোক পরিবারের ছেলে। জি খালা, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিকঠাক ভাবে করব। আর কি কি রান্না করতে লাগবে একটু বলেন। চুপচাপ মাথা নেড়ে উত্তর দিল মাহির। সে জানে আজকের দিনটা আবার নতুন অপমান নিয়ে আসবে। এখানে 1,000 টাকা দিতাম। এই টাকা দিয়ে কিছু মাছ মাংস, মিষ্টি, দই আর পোলাওয়ের চাল নিয়ে আসিস। আর হ্যাঁ, টাকা আবার মেরে দিস না। আমি কিন্তু টাকা পাই টু পাই হিসাব নেব। যদি দেখি 1 টাকার কম বেশি হয়েছে তাহলে তোর পিঠের ছাল আমি নামাবো। ম্যাডাম, আপনি কি আমাকে দেখেছেন কখনো? আপনার একটা টাকা আমি নিয়েছি, তাহলে আজ কেন এই কথা বলছেন? আপনি আমাকে খেতে দেন, থাকতে দেন, এটাই আমার কাছে অনেক। তোর আর ভাষণ শুনতে চাই না। যা, তাড়াতাড়ি, বেশি দেরি করলে আবার তারা চলে আসবে। তখন রান্না করতে আর তাদের পরিবেশন করতে দেরি হলে ফারহান তোর 12টা বাজাবে। মাহির বাজার করতে চলে গেল। বাজার করার পর দুপুরে হঠাৎ মাহিরের ফোন এলো। গোপনে এক কোণে দাঁড়িয়ে সে ফোন ধরলো। ওপাশে তার সেক্রেটারির কণ্ঠস্বর। স্যার, সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট ডেলিগেশন দুপুর 2টায় ভিডিও কলে বসতে যাচ্ছে। আপনার ফাইনাল অনুমতি ছাড়া চুক্তি সাইন হবে না, তাই আপনি একটু কষ্ট করে সেই সময় ভিডিও কলে আসলে খুব ভালো হতো। মাহির প্রথমে একটু চিন্তায় পড়ে গেল, কারণ কেউ যদি শুনে ফেলে বা দেখে ফেলে বিদেশিদের সাথে তার মিটিং, তাহলে তার পর্দা ফাঁস হয়ে যাবে। তাই সে গলা নিচু করে বলল, আমি দুপুর 2টায় লগ ইন করবো। সব ডকুমেন্টস তৈরি রাখো, আর মনে রেখো আমার নাম যেন শুধু মিস্টার খান হিসেবেই ব্যবহার হয়। দেশে আমার প্রকৃত পরিচয় কেউ জানতে পারবে না। আর তাদের বলে দিও মিটিং চলাকালীন হয়তো আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি। ঠিক আছে স্যার, আমি তাতে সব কিছু বুঝে নেব। আর আপনার অধিকার কি খবর? আমি খবর পেলাম যে আপনি নাকি ছদ্মবেশে আপনি নিজের বাড়িতে চাকর হয়ে আছেন। তারা কেউ নাকি আপনাকে চিনতে পারে নাই। আমাকে তারা চিনতে পারে নাই। 10 বছর ধরে বিদেশে ছিলাম। সেই 10 বছর আগেই বিদেশে গিয়েছিলাম, তাই আগের চেহারা আর এখনকার চেহারার মিল নেই।
তাই হয়তো চিনতে পারে নাই, কিন্তু এখানে যে এত কিছু ঘটতেছে যেটা বলার বাহিরে। সাবধানে থাকবেন, আর কোনো রকম অসুবিধা মনে হলে আমাকে জাস্ট একটা মিস কল করবেন। ঠিক আছে, বেশিক্ষণ কথা বললে আবার ওই দিকটাই সামাল দেওয়া আমার মুশকিল হয়ে যাবে। ফোন রেখে এক গভীর শ্বাস ফেললো। চোখের সামনে বাজারের ব্যাগ আর মনের ভেতর কোটি টাকার চুক্তির হিসাব। দুটি ভিন্ন জীবন যেন তাকে টুকরো টুকরো করে দিচ্ছে। বাজারের ব্যাগ নিয়ে এসে রান্না বসিয়ে দিল মাহির। মাংস কষা, মাছ ভাজি, সাথে পোলাও। দুপুরে ফারহান তার কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে এলো। সবাই আধুনিক পোশাক পরে, চুলে জেল লাগানো। তারা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। ফারহান হুকুমের সুরে চেঁচিয়ে বলল, এই মাহি, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস আন। আর হ্যাঁ বুঝলি, গ্লাসে বরফ যেন ঠিক মতন থাকে। আমার বন্ধুরা আবার গরম সহ্য করতে পারে না, তাদের জন্য এসিটা একটু বাড়িয়ে দে। মাহির গ্লাসে বরফ দিয়ে পানীয় নিয়ে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ এক গ্লাস হাত ফসকে পড়ে গেল টেবিলে। সঙ্গে সঙ্গে যার গায়ে গ্লাসটা পড়েছিল সে উঠে প্রচন্ড জোরেই একটা থাপ্পড় মারল। ফারহানও তীক্ষ্ণ চোখে তাকিয়ে গালাগাল দিল। হারামজাদা, এত বড় সড়ো গাধা, এ কাজও ঠিক মতো করতে পারিস না। বন্ধুরা হেসে উঠল। একজন বলল, এই চাকরটাকে রাখছস কেন রে? এমন লুজার দুনিয়ায় নাই। সামান্য একটা জুসের গ্লাস নিয়ে আসতেই উল্টে পড়ে। এমন চাকরকে তো আমি চাবুক দিয়ে পেটাতাম। হাসাহাসির শব্দে চারপাশ গম গম করে উঠল। মাহির দাঁতে দাঁত চেপে সহ্য করলো। সে কিছু বলল না, মাথা নিচু করে কাপড় দিয়ে টেবিল মুছতে লাগলো। এখন আমার ড্রেসটা কে পরিষ্কার করবে? ভাই তুই চিন্তা করিস না, আমি তোকে একটা আমার জামা দিচ্ছি, আর এই জামাটা খুলে ওই চাকরটাকে দে, ওই এখন ধুইয়ে শুকিয়ে পরিষ্কার করে তোকে দিয়ে দিবি। এই শার্টটার দাম তুই জানিস কত টাকা? এই শার্টটা আমি কিনেছি 5,000 টাকা দিয়ে। এই চাকর কি কখনো 5,000 টাকা একসাথে দেখেছে? যদি শার্টটা ধুতে গিয়ে ছিঁড়ে ফেলে তখন কি হবে? চিন্তা করিস না, যদি ও শার্ট ছিঁড়ে ফেলে তাহলে আমি ওর চামড়া ছিঁড়ে ফেলবো। কি দেখছিস? কি তাড়াতাড়ি শার্টটা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে আন, আর দেরি যেন না হয়। মাহির শার্টটা নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে ড্রায়ার করে একটু রোদে শুকাতে দিল। এর মাঝেই ফারহানের বন্ধুদের সে খাবার দিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে শার্টটা এনে তাকে দিল। ফারহানের বন্ধুরা বিদায় নিল। বিকেলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন মাহির নিজের পুরনো ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো। দরজা ভেজিয়ে টেবিলে বসে ভিডিও কলে লগ ইন করলো। সামনে ভেসে উঠলো কয়েকজন বিদেশি বিনিয়োগকারী। তারা একসাথে দাঁড়িয়ে বলল, গুড আফটারনুন মিস্টার এমআর খান, উই আর honored to finish this $1 billion project with you. মাহিরের কণ্ঠ দৃঢ় হয়ে গেল। ইংরেজিতে স্পষ্টভাবে শর্তগুলো বলে দিল। খুঁটিনাটি সব প্রশ্নের উত্তর দিল। একসময় সবাই হাততালি দিয়ে মিটিং শেষ করলো। কয়েক মিনিট আগেও সে সবার সামনে চাকর হয়ে অপমান সহ্য করছিল, আর এখন সারা বিশ্বের ব্যবসায়ী তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। মিটিং শেষে আয়নায় নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি হাসছো আজ মা? তোমার ছেলে আজ দেশের শীর্ষ ব্যবসায়ী, কিন্তু তোমার না থাকা আমাকে এখনো ভেতরে ভেতরে কষ্ট দেয়। সন্ধ্যায় সাহানারা বেগম রান্নাঘরে ঢুকে বললেন, এই যে মাহি, সারাদিন কিসের এত কাজ করিস? যখন দেখি তখন তো লুকিয়ে কোথাও বসে আছিস, মনে হয় চুরি ডাকাটি করিস। তোদের মতন গরিব চাকররা তো সুযোগ পেলেই চুরি করে পালিয়ে যেতে চায়। মাহির মাথা নিচু করে চুপ রইল। শোন, আমার ছেলেকে কষ্ট দিলে তোকে আমি একদিন রাস্তা দেখাবো। তুই ভাবছিস আমার ঘরে থাকলে মানুষ হয়ে যাবি? স্বপ্ন দেখিস না, বুঝলি? মাহিরের মুখে একটুও প্রতিবাদ নেই, অন্তরে শুধু একটা প্রতিজ্ঞা জ্বলছে। একদিন এই নারী নিজেই লজ্জায় মাথা নত করবে। শাহানারা বেগম আরো নানান রকম কথা বলে রান্নাঘর থেকে চলে গেল। মাহিরের বোন রিমি মাহিরকে মাঝে মাঝে রান্না করতে সাহায্য করে। যখন মাহিরের সামনে সে আসে তখন এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকে। মনে হয় সে তার কত চেনা পরিচিত। সেদিন রাতের শেষে মাহির ছাদে দাঁড়িয়ে তারার দিকে তাকালো। ঢাকার আকাশে তারা কমই দেখা যায়, তবুও সে আকাশ খুঁজে নিল। মনে মনে বলল,
আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই সত্য প্রকাশ হোক। যাদের কাছে আমি অপমানিত, একদিন তারা জানুক আমি কে। সেই দিন হয়তো আমার সব কষ্টের মূল্য পাবো। বাড়ির উঠোনে আজ এক ভিন্ন আমেজ, চারপাশে কুশল বিনিময়ের ধুম। পাড়ার আন্টিরা এসে বলা বলি করছে। শুনলেন নাকি শাহানারা বেগমের মেয়ে রিমির বিয়ে ঠিক হয়েছে এক কোটিপতি ছেলের সঙ্গে? কি ভাগ্যবান রিমি। অন্যজন বললেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি। পাত্রের নাম রাহান, বাবার গার্মেন্টসের ব্যবসা, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় 3টে বাড়ি, 2টা গাড়ি আছে। আহা, এমন জামাই পেলে কার না গর্ব হয়। শাহানারা বেগম তখন গর্বে নাক উঁচু করে হাঁটছিলেন। আমার মেয়েকে কি সাধারণ হাতে দেব নাকি? আল্লাহর রহমতে আমরা কোটিপতির ঘরে মেয়ে দিচ্ছি। মাহির একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছিল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। সে জানে বোন রিমি তার বাবার একমাত্র কন্যা। মাহিরও তাকে ভীষণ ভালোবাসে। বোন যেন সুখী হয়, এইটাই তার একমাত্র প্রার্থনা। সন্ধ্যায় রিমি রান্নাঘরে গিয়ে মাহিরকে ফিসফিস করে বলল, ভাইয়া, তুমি তো আমার জন্য সব সময় ছিলে, মনে আছে? ছোটবেলায় তুমি আমার জন্য লুকিয়ে জামা কিনে দিতে। আজ আমার বিয়ে ঠিক হলো, আমি ভীষণ খুশি ভাইয়া। কিন্তু তুমি আজও ইচ্ছা করবেই থাকতেছে কেন? তুমি তো ইচ্ছে করলে সবাইকে বলতে পারতে যে তুমি সেই মাহির। বোন, আমি যদি এখনই আমার পরিচয় সবাইকে দেই, তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কারণ আমি কাউকে কিছু না বলেই বাড়িতে এসেছি। আমি আসাতে তাদের টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে, সেই জন্য তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তুই তো নিজেও জানিস আমাদের সৎ মা কতটা স্বার্থপর। সেটা তো জানি ভাইয়া, কিন্তু তারপরও আমার বিয়েতে তুমি আমাকে আশীর্বাদ কি দেবে না? দেবো রে বোন, তোর বিয়েতে তোর জন্য আমি গহনা শাড়ি সব বিদেশ থেকে নিয়ে এসেছি, কিন্তু এখন আমি তোকে কিছুই দিতে পারবো না। সময় হলে সবকিছুই পাবি তুই। মাহিরের চোখ ভিজে গেল। মনে হয় যেন তার চোখ দিয়ে এখনই জল গড়িয়ে পড়বে, কিন্তু সেই জল আটকে মাহির রিমির মাথায় হাত রেখে বলল, তুই সুখী হ, আমি তোকে শুধু হাসি মুখ খুশি দেখতে চাই। রিমি হাসলো, কিন্তু তারপর হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো, তবে একটা কথা বলো ভাইয়া, তুমি কবে নিজের সুখের কথা ভাববে? তুমি কেন এখনো এভাবে চাকরের মতো থাকছো বলো? তোমার এরকম কষ্ট দেখে যে আমার সহ্য হচ্ছে না ভাইয়া। তুমি এবার ছেড়ে নিজের মতো করে সংসার গড়ে তোলো। এবারে সবাই স্বার্থপর, শুধু টাকা চেনে, টাকা। মাহির অবাক হয়ে তাকালো। রিমি যেন বুঝতে পারছে তার ভেতরের যন্ত্রণা, তার মায়ের অত্যাচার, অপমান আর তার প্রতি করা নির্মমতা। তবে সে সত্যি প্রকাশ করলো না, শুধু বলল, সময় হলে সব বলবো রিমি। সেই সময়টা কবে আসবে ভাইয়া? তুমি যেরকম কষ্ট করতেছো, আমার মনে হয় না তোমার সুদিন আসতে চলেছে। তুমি সমস্ত টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, সেই টাকা দিয়ে তারা আয়েস করে চলেছিল। তুমি নিজের কষ্ট করে কাজ ধরে টাকা ইনকাম করো, আর সেই টাকা এরা ফুর্তি করে ওড়ায়। তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই এদের কাছে ভাইয়া, ক্ষণ্য নেই। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করব। যেদিন আমার নিজের আসল পরিচয় সবাই জানবে, সেদিন সবাই আফসোস করবে। আজ যতটা আমাকে অপমান করতেছে সবাই, তার 10 গুণ আমি তাদের ফিরিয়ে দেব। কয়েকদিন পর পাত্রপক্ষ বাড়িতে এলো। বিশাল গাড়ি এসে দাঁড়ালো উঠোনে। চকচকে কালো গাড়ি থেকে নামলেন পাত্র রায়হান, তার বাবা মা, তার সঙ্গে পুরো পরিবার। সবাই দামি পোশাক পরে, হাতে মোবাইল ফোন, চোখে অহংকার। সাহানারা বেগম এগিয়ে গিয়ে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। আসুন আসুন, আপনারা আসার আমাদের ঘর আলো হয়ে গেছে। আপনাদের মতন বড়লোক পরিবারের ঘরে আমার এই মেয়েটা যেতে চলেছে, আমার তো সুদিন এসে গেছে। আমি ভাবতেও পারিনি আমার মেয়েটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল। ও আমার সৎ মেয়ে, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতন করেই পালন করেছি। পাড়ার সবাই হাঁ পাতালো। কোটিপতি পরিবারে মেয়ে বিয়ে মানেই তো সম্মান। সবাই বসার ঘরে বসেছে।
রিমি শাড়ি পরে মাথা নিচু করে বসে আছে। ঠিক তখনই ঘরে ঢুকলো আরেকজন, রিমির হবু ননদ, নাম নিশাত। সে বয়সে রিমির চেয়ে সামান্য বড়, কিন্তু চোখে মুখে বৃদ্ধি আর সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। পরনে সিল্কের শাড়ি, হাতে ছোট্ট ব্যাগ, ঠোঁটে হালকা হাসি। শাহানারা বেগম তাকে দেখেই বললেন, আরে হ্যাঁ তো, আমাদের হবু মেয়ের ননদ। আসো মা, বসো। তুমি তো দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতন দেখতে। যে বাড়ির বউ হবে সে বাড়িতে আয় উন্নতি অনেক বাড়বে। তোমার মতন মেয়েকে যে কেউ নিজের বাড়ির বউ করতে চাইবে। ইস, আমার ছেলেটার যদি তোমার মতন একটা বউ হতো তাহলে কতই না খুশি হতাম। নিশাত হালকা মাথা নেড়ে হাসলো। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা মাহিরের চোখে পড়লো তাকে। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। মাহির নিজেকে মনে করলো সে এখন শুধু একজন চাকর, অথচ বুকের ভেতর হঠাৎ করে অদ্ভুত এক আলোড়ন। অতিথিদের সামনে ফারহান চেঁচিয়ে বলল, এই মাহি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি মিষ্টির ট্রে আন। এখানে বসে বসে কি শুনতেছিস? শুধু কাজের মধ্যে ফাঁকিবাজ। আত্মীয়রা এসেছে বলে বেশি কিছু বললাম না, তাই তাড়াতাড়ি চলে যা। এখানে যারা আছে সবাই বড়লোক, তোর এখানে কোনো কাজ নেই, তোর কাজ রান্না করা। মাহির মাথা নিচু করে ভেতরে গেল। ভেতরে গিয়ে আত্মীয়দের আনা মিষ্টি, সন্দেশ, লাড্ডু কয়েকটা ট্রেতে সাজিয়ে নিল। ট্রে হাতে নিয়ে ফিরল, কিন্তু তখনই ফারহান খোঁচা মারল। আমাদের চাকরটা একটু বোকা, তবে কাজ চলে যায়। মা ওকে দয়া করে এই বাড়িতে চাকরের কাজ করতে দিয়েছে, নয়তো এমন অলস চাকরকে কে বাড়িতে রাখবে? সবাই হেসে ফেললো, শুধু নিশাত একবার গভীর দৃষ্টিতে তাকালো মাহিরের দিকে। তার চোখে প্রশ্ন, এই মানুষটা কি সত্যি কেবল একজন চাকর? দেখে তো মনে হয় না চাকর, মনে হয় কোনো বড় লোকের ছেলে, কারণ তার চোখের দীপ্তি বলে দিচ্ছে সে কোনো গরিব ছেলে নয়। মাহিরের সবচেয়ে বড় অধ্যায় হয়ে নিশাত মাহিরের বুকে ঝড় উঠিয়ে দিল। মাহির জানতো না এই মেয়েটি একদিন তার জীবনে থাকবে। রিমির বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মাহিরের পুরনো ভাড়া বাড়ির উঠোনটা যেন হঠাৎ করে উৎসব মুখর হয়ে উঠল। একসময় যেখানে শুধু অপমান আর কান্নার শব্দ ভেসে আসতো, সেখানে এখন শোনা যাচ্ছে ঢাকের বাজনা, হাসি, আনন্দ আর আত্মীয় স্বজনের ভিড়। রিমি ঘরের ভেতর বসে কপালে টিপ পড়ছে, চোখে কাজল টানছে, তার মুখে লাজুক একরকম হাসি। সৎ মা সাহানারা কিন্তু এবার অন্যরকম। অতিথিদের সামনে তিনি দারুণ গর্ব করে বলছেন, আমার মেয়ের বিয়ে কোটিপতির বাড়িতে হচ্ছে। জামাই সাহেব ঢাকায় নামকরা বিজনেসম্যান। আল্লাহর রহমতে ছাড়া কি এমন ভাগ্য জোটে? কথাগুলো বলতে বলতে তিনি মাঝে মাঝেই মাহিরের দিকে তাকাচ্ছেন, হালকা তাচ্ছিল্যের চোখে, যেন বলতে চাইছেন, দেখলে, তুই তো শুধু চাকর, কিন্তু আমার মেয়েকে আমি কোটিপতির ঘরে পাঠাচ্ছি। মাহির চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। তার গায়ে তখনও সাদা মাটা পাঞ্জাবি, হাতে কাজের ঝুড়ি, অতিথিদের খাবার দেওয়া, চেয়ার টেনে দেওয়া, সবার দায়িত্বই তার উপর। সবকিছু করেও তার উপর যেন সবাই ক্ষুব্ধ। সব কাজ করার পরেও মাহিরকে সবাই অপমান, অত্যাচার, অবহেলা করতে থাকে। মাহির তবুও সবকিছু সহ্য করে নেয়, কারণ সে তো এই বাড়িতে সামান্য একজন চাকর, যদিও সেটা শুধু ছদ্মবেশ। মাহির নানা রকম অত্যাচার সহ্য করে তার বোনের জন্য। কিছুদিন পরেই বিয়ের দিন ঘনিয়ে এলো। সোনালী গাড়িতে করে বরপক্ষের লোকজন এলো। গাড়ি থেকে নামতেই বোঝা যাচ্ছিল তারা কতটা প্রভাবশালী আর বিত্তশালী। দামি পোশাক, দামি গয়না, প্রতিটি কদমে অহংকার। বরের মা সবাইকে গম্ভীরভাবে দেখে বললেন, আমাদের পরিবারে সবকিছু অভিজাত্য অনুযায়ী হওয়া চাই। ছেলেকে আমরা বিদেশে পড়াশোনা করিয়েছি, এখন সে ব্যবসার দেখাশোনা করে। এমন ঘরে বউ আনছি, তাই অনুষ্ঠানটাও মানানসই হতে হবে। আমরা তো আর আপনাদের কাছ থেকে কোনো দাবি নিচ্ছি না, তাই আমরা চাই অনুষ্ঠানটা যেন ভালো মতো হয়, অনুষ্ঠানে যেন কোনো রকম কমতি না থাকে। রিমি মাথা নিচু করে দাঁড়িয়ে কিছু বলতে পারছিল না। আয়োজনে সাহায্য করতে করতে মাহির সবার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ বরপক্ষের এক আত্মীয় তাকে ডেকে বলল, এই যে পানি এনো তো, দাঁড়িয়ে আছো কেন? কথা কি কানে যায় না নাকি?
তাড়াতাড়ি পান নিয়ে এসো, আমার পিপাসা পেয়েছে। আর হ্যাঁ, বেশি দেরি করো না কিন্তু। আমি তো একটু কাজ করতেছি, আপনি অন্য কাউকে বলুন। মাহিরের এই কথাটা ফারহান শুনে ফেলে আর শুনেই তৎক্ষণাৎ তেড়ে আসে মাহিরকে মারার জন্য, কারণ তার বোনের শ্বশুরবাড়ির মেহমানকে অপমান করা মানে তার বোনকে অপমান করা। তোর সাহস কি করে হয় এভাবে না করে দেওয়া? তোকে রাখা হয়েছে সবার ফরমাস খাটার জন্য, আর তুই সেই কিনা অন্যকে দেখাচ্ছিস তুই কাজ করছিস। এখনই যদি পানি নিয়ে না আসিস তাহলে তোর পিঠের ছাল আমি তুলে দেব। আমি তো একটু কাজ করতেছিলাম, তা আপনাকে বললাম অন্য কাউকে দিয়ে পানি নিয়ে আসাতে। কি এমন কাজ করতেছিস যে পানি এনে দিতে পারবি না? করিস তো চাকরের কাজ, তাও দেমাগ যেন মনে হয় তুই কোনো বড় কোম্পানির মালিক। সামান্য চাকর হয়ে অন্যকে বলিস পারবি না? করতে তোদের মতো চাকরদের খুব ভালো করেই আমার চেনা আছে। বেতের 2 ঘা পেলে ফুরফুর করে কাজে মন দিবি। আচ্ছা, আমি পানি নিয়ে আসতেছি ছোট সাহেব। তো প্লিজ আমাকে এভাবে অপমান করবেন না, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সম্মান আছে। মাহির চলে গেল সেই মেহমানের জন্য পানি নিয়ে আসতে। সবার সামনে ফারহান অপমান করাতে মাহিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল। তারপরও সে সবকিছু সহ্য করে ভদ্রভাবে ট্রে নিয়ে এগিয়ে গেল, পানি গ্লাসে ঢেলে দিল। কিন্তু তখনই আরেকজন খুঁত ধরে বলল, তোমাদের বাড়িতে কি এভাবে এই চাকররা কাজ করে? এই ছেলে তো ঠিকঠাকই শিখেই আসেনি মনে হচ্ছে, পানিও ঠিকভাবে ঢালতে পারে না। পানি ঢালতে গিয়ে আমার গায়ে পানি ফেলে দিল। ফারহানের মা সঙ্গে সঙ্গে চলে এলেন সেখানে। এরপর মাহিরকে অনেক কথা শোনালেন, ভালো মন্দ, সরি ভালো না, সবগুলোই মন্দ কথাই ছিল। এরপর যাতে সেই মেহমানের রাগ না ওঠে তাই তিনি হেসে বললেন, আরে ও চাকুরি তো, তবে কাজকর্ম জানে ভালোই। আমার বাড়িতে এসে হাত জোর করে আমার কাছে কাজের ভিক্ষা চাচ্ছিল। প্রথমে তো আমার মন সায় দিচ্ছিল না, এমন অলস লোককে কাজের লোক করে রাখতে, কিন্তু তারপরও দয়া করেই তাকে আমি এই বাড়িতে রেখে দিলাম। এই কথা শুনে মাহিরের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। নিজের বাড়িতেই আজ সে চাকর, অথচ এখানেই তো সে শৈশব কাটিয়েছে। এই উঠোনেই তো তার বাবা তাকে কাঁধে বসিয়ে খেলিয়েছে। কিন্তু কেউ কিছু জানে না, সবাই শুধু ভাবছে সে একজন গরিব চাকর। কিন্তু সেই যে আসলে তাদের বাড়ির বড় ছেলে মাহির খান, তার টাকাতেই সেই কুটিরটা আজ এই দালানে পরিণত হয়েছে। সে কষ্ট করে বিদেশে কাজ করত, আর সেই পরিশ্রমের টাকা বাড়িতে পাঠাতো। সেই টাকাতেই তারা বিলাসিতা করেছে। এই সময় ঘরে প্রবেশ করলো রিমির ননদ। সোনালী রঙের শাড়ি, চোখে কাজল, হাতে হীরের বালা, একেবারে রাজকন্যার মতো লাগছিল তাকে। তার নাম ছিল নিশাত। নিশাত সবার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু তার চোখে হালকা বিরক্তি। সে ধীরে ধীরে রিমির পাশে এসে বসলো, তারপর ফিসফিস করে বলল, তুমি জানো, আমি এখনো তোমার বাড়ির চাকরকে দেখে অবাক হচ্ছি। ওর চোখে অন্যরকম একরকম দৃঢ়তা আছে, অথচ সবাই ওকে চাকর বলে অপমান করছে। সবাই তাকে কতটা অত্যাচার করতেছে, কতটা হেনস্থ করতেছে, তারপরও সে সবার কথা মেনে চলতেছে। এই রকম কি মানুষ হতে পারে? যতই মানুষ গরিব হোক না কেন, তাদের একটা সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে। কিন্তু তোমার বাড়ির এই চাকরকে দেখে মনে হচ্ছে সে যেন রোবট। রিমি হকচকিয়ে তাকালো। তুমি মাহির ভাইকে বলছো? নিশাত মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ, আমি বুঝতে পারি মানুষ সবসময় চোখে দেখা মতো হয় না, ওর মধ্যে আলাদা কিছু আছে। মনে হচ্ছে যেন তোমাদের বাড়ির খুব আপন কেউ, আর ওর চোখের দীপ্তি দেখে মনে হচ্ছে না যে সে গরিব। মাহির তখনও দূরে দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু তার ভেতরের যন্ত্রণা বাড়ছিল। সন্ধ্যায় আয়োজন জমে উঠল, সবাই নাচ গান আর হাসি তামাশায় ব্যস্ত। কেবল মাহির দাঁড়িয়ে বাইরে থেকে সবকিছু দেখছিল। তারও মন চাচ্ছিল সবার সাথে হেসে খেলে কথা বলতে, আর 10-5টা আত্মীয়র মতো সবার সাথে কথা বলতে, নাচ গান করতে। কিন্তু সে বাড়িতে চাকর সেজে আছে বলেই তার হাত পা বাঁধা। হঠাৎ তার মনে হলো, এই বাড়িতে আমি নিজের পরিচয় লুকিয়ে থাকবো আর কতদিন? বোনের বিয়ে শেষে যদি সত্য প্রকাশ করি, তখন কি সবাই মুখ দেখাতে পারবে
সবাইকে যদি বলি আমি তাদের বড় ছেলে, এতদিন তারাই আমাকে চাকরের মতো ব্যবহার করছে। কিন্তু আপাতত সে চুপ রইল। চোখ তুলে তাকালো রিমির ননদ নিশাতের দিকে। সে এক ঝলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। মাহিরের বুকের ভেতর একটা অচেনা আলোড়ন জাগলো। হয়তো এখান থেকেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় মোড়। বিয়ের দিন বাড়ি ছিল আলো আলোয় ঝলমলে। উঠোন থেকে শুরু করে বারান্দা, এমনকি পাশের রাস্তা পর্যন্ত সাজানো হয়েছিল রঙিন লাইট আর ফুল দিয়ে। ঢাক ঢোল ডিজে নাচ গান সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। রিমি আজ কোণে সাজে বসেছে, সোনালি লেহেঙ্গা, হাতে মেহেন্দির নকশা, মাথায় টিকলি, একেবারে পরীর মতো লাগছে তাকে। সবাই চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ আবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মাহির তখন অতিথিদের খাবার পরিবেশনের কাজে ব্যস্ত। সৎমা সাহানারা তাকে একেবারে চাকরের মতোই ব্যবহার করছেন। মাহির, এই যে দেরি কেন হচ্ছে? এত অতিথি এসেছে আর তুই এক গাদা আলসেমি করছিস। যাও, চা নাস্তা তাড়াতাড়ি দে। কাজ দেখলে শুধু আলসেমি করতে মন চায়। তবে কি শুধু বসে বসে আমরা খাওয়াবো আর ঘুমাতে দেব? কি ভেবেছিস কাজ না করেই রাজকুমারের মতন থাকবি? অতিথিদের সামনে এমন করে বকুনি খেয়ে মাহির একটু থেমে গেলেও কিছু বলল না। ট্রে হাতে নিয়ে এগিয়ে গেল। তখন বরপক্ষের এক আত্মীয় বলল, এই ছেলে তো একেবারেই সাধারণ। তোমাদের বাড়িতে কি এভাবেই চাকর রাখা হয়? চেহারায় আবার কিছুটা শিক্ষিত মনে হয়। গরিব বলে এখানে কাজ করছে বুঝি, কিন্তু দেখে আমি তো মনে হচ্ছে না গরিব। সাহানারা গলা উঁচু করে বললেন, হ্যাঁ, গরিব ভিখারি বলতেই পারেন। পড়াশোনা কিচ্ছুই নেই, তাই চাকরের মতনই কাজ করে। এই কথা শুনে চারপাশে হালকা হাসাহাসি ছড়িয়ে পড়ল। মাহির মাথা নিচু করে চুপ করে কাজ করতে লাগলো। বুকের ভেতর যেন আগুন জ্বলছিল, তবুও সে কিছু বলল না। রিমির ননদ নিশাত দূর থেকেই দৃশ্য দেখছিল। তার চোখে একরকম বিরক্তি ফুটে উঠল। কাছে এসে ফিসফিস করে বলল, তোমার ভাইকে সবাই যেভাবে অপমান করছে এটা মোটেও ভালো লাগছে না। ওর চোখে আমি অন্যরকম শক্তি দেখি। এমন মানুষ চাকর হতে পারে না। রিমি হকচকিয়ে গেল। তুমি কিভাবে জানলে যে আমার ভাই? এবারে তো এখনো কেউ জানে না সে ও আমার ভাই। এখানে তো ও চাকরের ছদ্মবেশে এসেছে। আমি তোমার আর তোমার ভাইয়ের ছোটবেলার ছবি তোমার অ্যালবামে দেখেছিলাম। কেউ চিনতে পারুক আর না পারুক, আমি তার হাতের তিলটা দেখেই চিনতে পেরেছি, যেটা ছোটবেলাতেও ছিল আর এখনো আছে। আর কেউ জানুক বা না জানুক যে সে তোমার ভাই, কিন্তু আমি সেটা বুঝতে পেরেছি যে ওই তোমার ভাই। আসলে হ্যাঁ, ও আমার নিজের ভাই। আমার সৎ মা আর সৎ ভাই তাকে অনেক অপমান অত্যাচার করে বিদেশে পাঠায়। সেখানে সে কষ্ট করে বাড়িতে টাকা পাঠায়। এরপর আমি যখন তাকে আসতে বলি তখন সে বাড়ি আসে, কিন্তু কাউকে কিচ্ছু না বলে ছদ্মবেশে এই বাড়িতে চাকর হয়ে আছে। কিন্তু তোমার ভাইকে দেখে শুধু মনে হয় না যে ও গরিব বা চাকর, দেখে মনে হয় যেন কোনো বড় লোক ছেলে। তুমি ভুল দেখেছো হয়তো। মাহির ভাই ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে। প্রবাসে গিয়েছিল, কিন্তু কেউ ওকে পাত্তা দেয় না। প্রবাসে সে দিনরাত মাথায় ঘাম পায়ে ফেলে বাড়িতে টাকা দিত, কিন্তু তারপরেও তাকে কেউ মেনে নেয়নি। ভাইয়া আমাকে পড়াশোনার জন্য টাকা দিত, সেই টাকাও আমার মা আমার কাছ থেকে নিয়ে তার ছেলেকে দিত। সে ভালো করে পড়াশোনা করত, ছেলে মেয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সেই টাকা ফুর্তি করে বেড়াতো। নিশাত এইসব কথা শুনে অবাক হয়ে গেল। এরপর সে চোখ নামিয়ে বলল, না, আমি ভুল করছি না। আমি মানুষের চোখ দেখে বুঝতে পারি কে আসলে কেমন। তোমার ভাইকে দেখে মনে হয় না যে সে শুধু একজন প্রবাসী। ধুর, তুমিও নাকি যে বলো আমার ভাইকে আমি চিনব না, আর তুমি আমার চেয়ে বেশি চেনো। তার চোখ দেখেই তুমি বলে দিতে পারতেছো যে সে আসলে প্রবাসী না। তাহলে আমার ভাই কি? তোমার ভাই আসলে কি সেটাই খোঁজ আমি বের করব। কিছুক্ষণ পরে মাহির খাওয়া দাওয়ার প্লেট নিয়ে নিশাতের টেবিলের কাছে এলো।
মাথা নিচু করে খাবার রাখছিল। নিশাত হঠাৎ বলে উঠল, তুমি কি সারাদিন শুধু এভাবেই কাজ করছো? মনে তো হয় সারাদিন কিছু খাওনি, চোখ মুখ বসে গেছে। আর ঘুম, সেটা তো মনে হয় কয়েকদিন ধরেই তোমার হয় না, চোখের ক্লান্তি ক্লান্তি ভাব রয়েই আছে। মাহির অবাক হয়ে তাকালো। এই প্রথম কেউ তাকে সম্মান দিয়ে কথা বলল। না, আমার খাওয়া পরে হবে, আপাতত অতিথিদের কাজটা শেষ করতে হবে। আমি চাকর মানুষ, আমি খেলেই বা কি আর না খেলেই বা কি, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না ম্যাডাম, আপনি খেয়ে নিন। মাহিরের কথা শুনে নিশাত অনেকটাই অবাক হয়ে গেল। নিশাত খানিকটা থেমে বলল, তুমি চুপচাপ থাকো, কিন্তু তোমার মধ্যেও অন্যরকম কিছু আছে। জানো, তোমাকে সবাই চাকর বলেও আমি বিশ্বাস করি না। মাহির ভেতরে ভেতরে কেঁপে উঠল। ও কি আমার আসল পরিচয় কোনোভাবে জেনে গেছে? না, সেটা তো জানার কথা না। আমি তো কোনো রকম ফোন বা কোনো রকম ব্যবসার কোনো কিছু কাজ করিনি, তাহলে সে কিভাবে বলতে পারছে যে আমি শুধু একজন চাকর নই? কিন্তু মুখে হাসি রেখে বলল, মানুষ সবসময় যেমনটা দেখায় তেমনটা নয়, তবে সত্য একদিন নিজে থেকেই সামনে আসে। কেউ সেই সত্যটা হজম করতে পারে, আর কেউ সেটা হজম করতে পারে না। আর আমার চোখ দেখে আপনি কিভাবে বলতে পারলেন যে আমি চাকর নই? যদি চাকর না হতাম তাহলে কি আর এভাবে সবার অপমান অবহেলা সহ্য করতাম? যদি পকেটে কানাকড়ি থাকতো তাহলে তো আর মানুষের অপমান সহ্য করতাম না, তাই না? কেন সবার অপমান অবহেলা সহ্য করতেছো সেটা আমার থেকে ভালো তুমি জানো। তুমি যে রিমি ভাবির ভাইয়া, সেটা আমি অনেক আগেই জেনে গেছি। কি বলতেছেন আপনি? আমি কেন রিমি ম্যাডামের ভাইয়া হতে যাব? তিনি তো শুনেছি বিদেশে থাকেন। তোমার হাতের তিলটা দেখেছো? সেটা আমি রিমি ভাবির অ্যালবামে তার ভাইয়ের হাতেও দেখেছি। সেটা থেকেই প্রথমে সুনিশ্চিত হয়েছিলাম। এরপরে রিমি ভাবিকে জিজ্ঞেস করাতে তিনি বললেন তুমি তার ভাই হও। এরপরও বলবে আমি মিথ্যে বলতেছি? প্লিজ এসব কথা কাউকে বলবেন না। আমি যে এবারের ছেলে তা যেন অন্য কেউ আর জানতে না পারে। নিশাতের চোখে কৌতূহল ভরে উঠল। সে আর কিছু বলতে চাইল, কিন্তু চারপাশে এত ভিড় যে থেমে গেল। মাহিরও নিশাতের কাছ থেকে চলে গেল। রাত বাড়তে লাগলো, বিয়ের অনুষ্ঠান জমে উঠল। সবাই নাচ গান খাওয়া দাওয়া আর আনন্দে ডুবেছিল। কেবল মাহির দাঁড়িয়েছিল একপাশে, ক্লান্ত চোখে সব দেখছিল। তার চোখে ভাসছিল সেই ছোটবেলার স্মৃতি, বাবার মৃত্যু, সৎ মায়ের অবহেলা, প্রবাসের কঠিন জীবন, আর আজ নিজের বাড়িতেই চাকরের মতো অবস্থান। কিন্তু তবুও বুকের ভেতরে একটা আশার আলো জ্বলে উঠল, কারণ আজ প্রথমবার কেউ একজন তার ভেতরের আসল মানুষটাকে দেখতে পেরেছে। আর সেই কেউ একজন হচ্ছে রিমির ননদ নিশাত, যে কিনা অন্য সবার মতো তাকে চাকর বলে অপমান করেনি, অন্য সবার মতো তাকে হেয় করেনি। নিশাত যেন অন্য সবার থেকে একদম আলাদা। মাহির মনে মনে ভাবলো, হতে পারে আমি চাকর বলে সে আমাকে দয়া দেখাচ্ছে, যাতে কিছু পুণ্যর কাজ করতে পারে। কিন্তু আসলেই কি সে আমাকে দয়া দেখাচ্ছে, নাকি সে আমাকে প্রশ্ন করতে ফেলেছে? আমার মতো আবার চাকরকে কেউ প্রশ্ন করবে, এটা আবার আমি ভাবছি? এটা তো ভাবাও আমার কাছে দুঃস্বপ্ন। রাত গভীর হয়ে এসেছে, উঠোন ভরা লোকজন, আলো ঝলমল করছে চারিদিকে। বিয়ের আসরে সবাই ব্যস্ত আনন্দ করতে, কিন্তু এই ভিড়ের মাঝেই কারো চোখ গোপনে খুঁজে ফিরছিল মাহিরকে। নিশাতের চোখ। নিশাত এক কোণে দাঁড়িয়ে দেখছিল কিভাবে মাহির সবাইকে মাথা নিচু করে সেবা করছে, কারো হাতে পানি, কারো হাতে মিষ্টি তুলে দিচ্ছে, অথচ তার চোখে অদ্ভুত এক ধরনের দৃঢ়তা, যেন নিজের মধ্যে এক গোপন রাজ্য লুকিয়ে রেখেছে। নিশাত তখন মনে মনে ভাবলো, এ ছেলে কখনো চাকর হতে পারে না। ওর হাঁটা চলা, কথা বলার ভঙ্গি যেন অনেক কিছু দেখেছে, শিখেছে। কে আসলেই মাহির? আসলেই কি সে শুধুমাত্র একজন চাকর, নাকি এই চাকরের ছদ্মবেশে অনেক বড় কিছু লুকিয়ে আছে? মাহির একসময় রান্নাঘর থেকে প্লেট নিয়ে বের হচ্ছিল, তখন নিশাত এগিয়ে এসে তাকে থামালো। একটু দাঁড়াও। মাহির অবাক হয়ে তাকালো। সে নিশাতের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ নিশাত কিছুটা হলেও বুঝতে পেরেছে যে সে আসলে চাকর না, চাকরের ছদ্মবেশে সে অন্য কিছু। জি, কিছু লাগবে? আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে আপনি কথা বলতে চান তো বলুন, কেমন কথা বলতে চান? এখানে না, এখানে সবাই আছে,
এখানে কোনো বলা যাবে না। তুমি একটু সাইডে আসো, ওইখানে জিজ্ঞেস করব। কি এমন গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করবেন যে আমাকে সাইডে যেতে হবে? আপনার সাথে আমাকে অন্য কেউ দেখে ফেললে আমার তো পিঠের ছাল তুলে ফেলবে। না, কেউ কিচ্ছু জানবে না, চলো ওইদিকে। মাহির কিছুক্ষণ চুপ করে রইল। চারপাশে সবাই ব্যস্ত থাকায় কেউ খেয়াল করলো না। তারা এক কোণে চলে গেল। তুমি কেন সব অপমান চুপচাপ সহ্য করো? তোমার চোখে আমি অন্যরকম কিছু দেখি। তুমি কি সত্যিই শুধু চাকর? যদি তুমি চাকর না হয়ে থাকো, তাহলে কেন এই চাকরের ছদ্মবেশে আছো? আর কেনই বা সবার অপমান, অত্যাচার, অবহেলা সহ্য করতেছো? মাহির হালকা হাসলো, যেন কিছু লুকিয়ে রাখছে। মানুষকে সবসময় চোখে দেখে বিচার করতে নেই, সময় হলে সবকিছুই সামনে আসবে। নিশাত আরো কৌতূহলী হয়ে গেল, কারণ তার কথা বলার ধরন নিশাতকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। তুমি কি আমাকে সত্যিটা বলবে না? মাহির নিচে তাকালো, শান্ত গলায় বলল, সত্য কখনো আড়ালে থাকে না, তবে সবকিছুরই সময় আছে। এখন সত্য প্রকাশের সময় না, তাই এখন আমি আপনাকে কিছুই বলতে পারবো না। তবে যেদিন সত্য প্রকাশের সময় আসবে, সেদিন সবার আগে আপনিই সেটা জানবেন। আমি কে, আমার পরিচয় কি, আমি কেন এভাবে ছদ্মবেশে আছি। নিশাতের বুকের ভেতর কেমন একটা অচেনা ধাক্কা লাগলো। এদিকে শাহানারা দূর থেকে দৃশ্যটা লক্ষ্য করছিলেন। নিশাতকে মাহিরের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে তার চোখ রীতিমতো লাল হয়ে গেল। ধুর, এই ছেলেটাকে তো আমি আমার চাকরের মতন করিয়ে রেখেছি, আর ও আবার কোটিপটির মেয়ের সাথে গল্প করছে। এটা আমি কোনোভাবেই হতে দেব না। এর মতন গরিব চাকর কিনা বড় লোকের মেয়ের সাথে প্রেম আলাপ করতেছে, এটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমি ভাবতেছি এই মেয়েকে আমার ফারহানের বউ করে তুলবো, কিন্তু এখন মনে হয় এই চাকর আমার সব প্ল্যান ভেস্তে দেবে। তিনি ভিড় ঠেলে নিশাতের কাছে এগিয়ে এসে হেসে বললেন, নিশাত বেটা, তুমি কেন এই ছেলের সাথে কথা বলতেছো? ও তো গরিব, কাজকর্ম করে মাত্র। চলো, আমি তোমাকে ভিতরে নিয়ে যাই। এই চাকরের সাথে কথা বললে তোমার স্ট্যান্ডার্ড নিচে নেমে যাবে। তাই আমি বলবো, এরকম চাকরের সাথে আর দ্বিতীয়বারের মতন তুমি কথা বলো না। তোমার নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। তুমি কোটিপতির একমাত্র মেয়ে, এসব চাকরদের সাথে কথা বলতে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তো। নিশাত অস্বস্তি বোধ করলেও কিছু না বলে ভেতরে চলে গেল। মাহির শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেখান থেকে চলে যাওয়ার আগে সাহানারা মাহিরকে বলছে, আর তোকে যদি এরপর নিশাতের সাথে কথা বলতে দেখি, তাহলে সেটাই তোর জন্য শেষ দিন হবে। সামান্য চাকর হয়ে কিনা পরলোকের মেয়ের সাথে প্রেম আলাপ করতে এসেছিস? তোদের মতন চাকরদের খুব ভালো করে চিনি আমি। বড়লোকের মেয়েদের ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে তাদের ধন সম্পত্তি ভোগ করার প্ল্যান করতেছিস, তাই না? ম্যাডাম, আমি ওনার সাথে কথা বলতে চাইনি, উনি তো আমাকে ডেকে নিয়ে গিয়ে কথা বললেন যে আমি খেয়েছি কিনা। নিশাত মা, এসব চাকর খেয়েছে কিনা এসব কেন তুমি জিজ্ঞাসা করতে গেছো? হেরা খেলো না খেলো, না মরলেও কি বাঁচলো, তাতে তোমার কি? চলো এখান থেকে। পরের দিন সকালে বরপক্ষের এক আত্মীয় সাহানারাকে সতর্ক করলো, আপনার এই চাকর ছেলেটা নিয়ে সাবধানে থাকবেন। গতকাল দেখলাম ওকে নিয়ে ননদ কথা বলছে। আমাদের মান সম্মানে ধাক্কা লাগবে যদি এভাবে চলতে থাকে। সাহানারা ভীষণ অস্থির হয়ে উঠলেন। চিন্তা করবেন না, আমি ওর লাগাম টেনেই ধরবো। সেটা যেন মনে থাকে। অন্যদিকে মাহির চুপচাপ সব শুনছিল। সে জানতো না তার আর নিশাতের আলাপ এত তাড়াতাড়ি সবার নজরে পড়বে, কিন্তু মনে মনে সে হাসলো। আমাকে এখনো সবাই ছোট করে দেখে, খুব শীঘ্রই দিন পাল্টাবে, তখন এই অবহেলার লোকজনে মাথা নিচু করবে। রাত নেমে এলো, চারিদিকে আতশবাজি ফোটানো হচ্ছে। বিয়ের আনন্দে সবাই মেতে উঠেছে, কিন্তু মাহির দাঁড়িয়ে ছিল ছাদে, আকাশের দিকে তাকিয়ে। পাশে এসে দাঁড়ালো নিশাত। তুমি সত্যিই আলাদা। আমি জানি একদিন না একদিন তুমি আমাকেও সত্যিটা বলবে। সেই দিনটার অপেক্ষায় থাকবো আমি। মাহির শুধু মৃদু হেসে বলল, হয়তো, তবে সময় আসতে দাও, সত্য প্রকাশের সময় ঘনিয়ে এসেছে।
যেদিন সবাই আমার আসল পরিচয় জানবে সেদিন সবাই আফসোস করবে যে কেন তারা আমাকে অপমান অবহেলা করেছে, কেন আমাকে আপন করে নিল না। আকাশে তখন আতশবাজির আলো, আর তাদের চোখে জন্ম নিল এক অদ্ভুত সম্পর্কের ঝলক, যেটা জানান দিচ্ছে যে এই সামান্য চাকরকে কোটিপতির মেয়ে পছন্দ করে ফেলেছে। বিয়ের উৎসব শেষ হওয়ার পরও মাহিরের মনে সেই রাতের কথোপকথন ঘুরছিল। রিমির ননদ, যার নাম এখন থেকে সবার কাছে পরিচিত, নিশাত, তার চোখে যে বিশ্বাসের ঝিলিক মাহির দেখেছিল সেটা সে ভুলতে পারছিল না। পরের দিন দুপুরে বরের বাড়ির সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, নিশাত একাই উঠোনে এসে দাঁড়ালো। বাড়ির কোণে বসে মাহির কিছু কাপড় ভাঁজ করছিল। সে চুপচাপ এগিয়ে গেল। তুমি আবার এক কাজ করছো? মাহির মাথা তুলল না। কাজ না করলে কেউই খুশি হয় না। নিশাত কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তুমি জানো, তোমাকে যতবার দেখি ততবারই মনে হয় তুমি আলাদা। সবাই তোমাকে চাকর ভাবে, কিন্তু আমি মনে করি তুমি তা নও। মাহির হালকা হাসলো। আপনার বিশ্বাসের জন্য ধন্যবাদ, তবে আপাতত আমি যা তাই থাকছি। দূর থেকেই আলাপ দেখছিল শাহানারা, তার চোখে রাগ জ্বলে উঠল। এই মেয়েটা যদি এই ছেলের প্রতি আগ্রহ দেখাতে থাকে তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। সেদিন বিকেলেই তিনি বরপক্ষের এক প্রবীণ আত্মীয়কে ডেকে বললেন, দেখুন, এই ছেলে আসলে গরিব, আমাদের ভরণ পোষণের বোঝা। ওকে আমি চাকরের মতোই দেখেছি। নিশাতের সাথে যদি ওর কথা চলাচলি হয় আপনারা অপমানিত হবেন, তাই আগে থেকে সাবধান করছি। ইদানিং নিশাত মামুনি ওই চাকরের সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছে কিন্তু। কি বলেছে? সামান্য চাকরের সাথে কিনা আমাদের মামুনির ঘনিষ্ঠ হয়েছে? এটা তো খুবই লজ্জার বিষয়। এর একটা বিহিত করতেই হবে। সন্ধ্যার পর বরপক্ষের কয়েকজন পুরুষ উঠোনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ মাহির সেখান দিয়ে যাচ্ছিল, তখনই একজন বলে উঠল, এই যে ছেলে, চা এনে দাও তো। আর শোনো, তোমার মতো গরিবদের একটু দূরে দূরে থাকা উচিত। আমাদের পরিবারের মেয়েদের সাথে দাঁড়িয়ে গল্প করার সাহস কই পাও? আরে ও তো গরিব চাকর, কোটিপতির মেয়েকে ছুতে চাইলে আকাশে হাত দেওয়ার মতো হবে। চারপাশে হাসাহাসি শুরু হয়ে গেল। মাহির দাঁড়িয়ে রইল শান্ত মুখে, কিছু বলল না, শুধু চা দিয়ে চলে গেল। দূরে দাঁড়িয়ে নিশাত সব শুনছিল। তার বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। সে এগিয়ে এসে সবাইকে থামালো। আপনারা যা করছেন সেটা ভুল। যার সম্পর্কে কিছু জানেন না তাকে নিয়ে এমন করে হাসাহাসি করা উচিত নয়। কাউকে পোশাক থেকে বিচার করবেন না। হতে পারে তাকে যা ভাবছেন সে তার থেকে ঊর্ধ্বে। সবাই থমকে গেল, কারো আশা ছিল না নিশাত এমন করে মাহিরের পক্ষ নেবে। তুমি ছোট, বুঝবে না। আমরা শুধু মজা করছিলাম। মানুষকে হেয় করে মজা করা কখনোই সম্মানের নয়। এই পুরো সময় মাহির একটাও কথা বলেনি। পরে নিশাত তার কাছে এসে বলল, তুমি কেন চুপ করে থাকো? তোমার কি রাগ হয় না? মাহির শান্ত কণ্ঠে উত্তর দিল, রাগ অনেক শক্তিশালী অস্ত্র, কিন্তু আমি সেই অস্ত্র এখনই ব্যবহার করব না। যখন সময় আসবে তখনই সবাই আমার পরিচয় জানতে পারবে। নিশাত গভীরভাবে তার চোখের দিকে তাকালো। আমি অপেক্ষা করব। আমি জানি তুমি সাধারণ কেউ নও। রাত নামলো, চারিদিকে উৎসবের গুঞ্জন, কিন্তু নিশাত আর মাহিরের মনে জন্ম নিল নতুন এক অদৃশ্য বন্ধন। নিশাতের কৌতূহল আর মাহিরের নীরব প্রতিজ্ঞা। অন্যদিকে সৎ মা আর বরপক্ষ আরো কঠিনভাবে নজর রাখতে শুরু করলো। তারা ঠিক করলো এই সম্পর্ক যদি বাড়তে থাকে তাহলে যে কোনো মূল্যে মাহিরকে অপমান করে দূরে সরিয়ে দিতে হবে। রিমির বিয়ের কয়েকদিন পর উঠোন ভরা অতিথি আর আনন্দে মুখর, কিন্তু মাহিরের জন্য প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে পরীক্ষা। আজও সৎমা সাহানারা বেগম এবং বরপক্ষ একসাথে ষড়যন্ত্র করছে কিভাবে মাহিরকে সবার সামনে ছোট দেখানো যায়। সাহানারা ফিসফিস করে বললেন, আজ সন্ধ্যায় মাহিরকে এমনভাবে অপমান করব যে সব অতিথি হাসবে। নিশাত যদি একটু দোষ দেখতে পায় সেটা আমরা থামাবো না। দেখব কে আসলেই কার পাশে দাঁড়ায়।
ফারহান হেসে যোগ করলো, হ্যাঁ মা, দেখি সে কতটা লাজুক। ট্রেনিয়ে এলেও হয়তো গ্লাস ফেলবে। মাহির তার সবকিছু শুনছিল, কিন্তু চুপচাপ কাজ চালাচ্ছিল। তার চোখে কোনো রাগের ছাপ নেই, কেবল ধীর জ্বলন্ত প্রতিজ্ঞা। সন্ধ্যার আলোয় অতিথিরা বসে আছেন। মাহির চা ও খাবার পরিবেশন করছে। ঠিক সেই সময় ফারহান হঠাৎ চিৎকার করলো, এই যে মাহি, আবার গ্লাস ফেললি, দেখলাম না। সবার চোখ মাহিরের দিকে। কয়েকজন হেসে উঠলো, আর একজন বলল, দেখেছি, ও এখনো বোকা। এই ছেলেটাকে ঠিকমতো কাজ শেখাতে হবে। মাহির মাথা নিচু করে কেবল চুপচাপ চা তুলে দিল, কিন্তু ভেতরে তার রাগ আর শক্তি আরো বেড়ে গেছে। নিশাদ দূর থেকে সব দেখছিল। বুকের ভেতর উত্তেজনা, রাগ আর সহানুভূতি একসাথে জ্বলে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এলো মাহিরের কাছে। আপনি এভাবে হাসাহাসি করে ওকে ছোট করবেন না। ওর মধ্যে অনেক শক্তি আছে, যা আপনারা বুঝতেই পারছেন না। শাহানারা হেসে বললেন, বেটা, তুমি কেন এই ছেলেটার পক্ষে দাঁড়াও? ও তো শুধু আমাদের চাকর। আপনি ওকে শুধু চাকর বলছেন, কিন্তু আমি জানি ও সাধারণ কেউ নয়। এই ধরনের অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই হকচকিয়ে তাকালো, অতিথিরাও বিস্মিত। মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জানে এখন কথা বললে বিষয়টা জটিল হবে। সে নিশাতের চোখে একবার তাকালো, কণ্ঠে অদ্ভুত শান্তি। সত্যের দিন আসছে, আর তখন এই অপমানকারীরা নিজেরাই বুঝবে কি আসলেই কে। নিশাতের চোখে কৌতূহলের ঝিলিক আরো বাড়ল। তার মনে হলো এই ধীর নীরব ছেলেটার ভেতর একটা শক্তি আছে, যা আজও কেউ দেখেনি। আমি জানি একদিন এই ছেলেটা সবাইকে চমকে দেবে, আর আমি সেই সত্যটা প্রথম দেখব। রাতের আলোয় মাহির একপাশে দাঁড়িয়ে অতিথিদের মুখ দেখছিল। সৎমা, ফারহান, বরপক্ষ সবাই হাসছে, কিন্তু মাহিরের ভেতরে এক ধীর অগ্নি জ্বলছে। নিশাত তার পাশে দাঁড়িয়ে বলল, চুপচাপ থাকো, সময় আসলে সবাই জানতে পারবে কে তুমি। মাহির মাথা হালকা নেড়ে সম্মতি জানালো। বহু অপমান, অবহেলা আর হাসাহাসির মাঝেও নিশাতের সহানুভূতি যেন তার ভেতরের অগ্নিকে আরো জ্বালিয়ে দিল। রিমির বিয়ের কয়েকদিন পর পুরো বাড়ি আবারও ব্যস্ত। অতিথি যাদের জন্য এসেছে তারা চলে গেছে, কিন্তু মাহিরের ভেতর কিছু অচেনা উত্তেজনা জেগে উঠেছে। এই বাড়ির উঠোন, সৎমা, ফারহান সবকিছু যেন এক মুহূর্তের জন্য ছোট হয়ে গেছে। রাতের দিকে মাহির নিজের ঘরে বসে ল্যাপটপ খুলল। পুরনো প্রবাসী জীবনে 10 বছরের রোজগার, বিদেশে করা ব্যবসা, সব তথ্য সংরক্ষিত সেখানে। তিনি হঠাৎ নিজেকে নিজের চোখে দেখল। যে মানুষ আমাকে ছোট বোঝে, যে আমাকে অপমান করে, তারা একদিন জানতে পারবে আমি শুধু মাহি নয়, আমি দেশের শীর্ষ ব্যবসায়ী। ঠিক সেই সময় নিশাত ঘরে ঢুকলো। তুমি এতক্ষণ এখানে একা কেন? বাহিরে সবাই গল্প করছে, আর তুমি চুপচাপ বসে আছো। মাহির হালকা হাসলো। আমি একা থাকতে চাই, কিছু কাজ আছে যা কেউ জানবে না। নিশাত কৌতূহল দিয়ে তাকালো। কাজ? তুমি কি আমাকে সত্যি বলবে না? আমি জানি তুমি সাধারণ কেউ নও। মাহির চোখে আলোর ঝিলিক দিয়ে বলল, সময় আসলে সব জানা যাবে। আজ শুধু একটা সূত্র দিতে পারে, আমি গরিব নই, আমি দেশের শীর্ষ ব্যবসায়ীর। নিশাত অবাক হয়ে তাকালো, চোখের মধ্যে বিশ্বাসের ছাপ এবং কৌতূহলের ঝলক। পরের দিন রিমির বিয়ের শেষ দিনের ভোরে মাহিরের অ্যাসিস্ট্যান্ট এলো মাহিরের পোশাক নিয়ে। সে নতুন গাড়ি থেকে নামলো, যা দেশে তার ব্যবসার একটি পরিচয় বহন করছে। সৎমা, ফারহান এবং বরপক্ষ সবাই হতবাক। এ এ তুমি কি? আমি মাহি, যা আপনাদের মনে হয়েছে তার চেয়ে আলাদা। আমি দেশের শীর্ষ ব্যবসায়ী। সেই ব্যবসার জন্য প্রবাসী 10 বছর কষ্ট করেছি, আর আজ আমি আপনারা যাদের অপমান করেছেন সবকিছু আপনাদের চোখে দেখাতে এসেছি। ফারহান মুখ ফুরিয়ে দাঁড়িয়ে আছে, আর বরপক্ষ থমকে। কেউ বিশ্বাস করতে পারছে না। নিশাত হাসলো। সে এবার নিশ্চিত হলো মাহির যেই শক্তি, ধৈর্য এবং সততা নিয়ে প্রমাণ করেছে, সেটা তার চোখে পরিষ্কার। আমি জানতাম তুমি সাধারণ কেউ নও।
মাহির মাথা হালকা নেড়ে সম্মতি দিল। সাহানারা মুখে কিছু বলল না, ভেতরে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ধীরে ধীরে সে বুঝলো অপমান দিয়ে কেউ বড় হয় না, সত্য ও ধৈর্যই মানুষের আসল শক্তি। রিমি পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলল, ভাইয়া আমি গর্বিত তোমায় দেখে। নিশাত মাহিরের দিকে তাকিয়ে বলল, এইবার আমি সত্যিই তোমার পাশে আছি, আর তোমার সব কষ্ট, সব সহ্য আজকের দিনটা যেন পুরস্কৃত হলো। মাহির মাথা নাড়ল। চারপাশে বাতাসে বাতাসে নতুন শক্তি, নতুন আশার ছোঁয়া। রাতের আলোয় ঢাকার আকাশ ঝলমল করছে। মাহির, নিশাত এবং রিমি একসাথে দাঁড়িয়ে আছেন। অপমান, প্রতারণা, অবহেলা সবকিছু এখন অতীত। মাহির ভেতরে শান্ত, তিনি জানেন একদিন সত্য প্রকাশিত হবে, আর আজ সেই দিন এসেছে। নিশাতের কৌতূহল, মাহিরের ধৈর্য এবং রিমির ভালোবাসা সব মিলিয়ে গড়ে উঠেছে নতুন অধ্যায়। আজ যেন কেউ বিশ্বাস করতে পারছে না যে ছেলেটা 10 বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিল, আজ সেই ছেলেটাই লন্ডনের টপ ব্যবসায়ী। মাহিরের সৎ মা মাহিরের কাছে আসতে চেয়েও আসতে পারছে না। তার প্রতি করা অত্যাচার, অপমান, অবহেলাগুলো তার মনে পড়ছে। সৎ বলে তাকে মায়ের কোনো ভালোবাসাই দেয়নি, শুধুই টাকার মেশিন ভেবেছে তাকে। মাহির তার মায়ের দিকে একবার তাকিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায় তার অ্যাসিস্ট্যান্টদের সাথে। মাহির প্রথমে তার মাকে ক্ষমা করতে চেয়েছিল, কিন্তু তাদের করা অবহেলার জন্য ক্ষমা করতে পারলো না। এর কিছুদিন পর ধুমধাম করে মাহির আর নিশাতের বিয়ে হয়। এখন তারা খুব সুখে শান্তিতেই আছে। এভাবেই গল্পটি শেষ হলো।